হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 105 ভিডিও পার্ট নাম্বার আজকে 57 করব। লাস্ট ভিডিওতে আমরা সমান ভাগ করি বা ফাঁকা ঘর পূরণ করি এগুলো শিখেছিলাম। আজকে আমরা 44 দাগেরটা করব। নাসরিন, সাবির, শোভা ও পরাণ চারজন। দেখো নাসরিন, সাবির, শোভা ও পরাণ আজ 8 ঝুড়ি আম সমান ভাগে ভাগ করে নেবে। দেখো এখানে পাশে ঝুড়ির মধ্যে আমগুলো রেখেছে। টোটাল কটি ঝুড়ি? 8টি ঝুড়ি। 8টি ঝুড়ি। প্রথমে গুনে দেখি প্রতি ঝুড়িতে কতগুলো আম আছে। একটা ঝুড়িতে কতগুলো আম আছে সেটা গুনে দেখতে হবে। তো লিখেছে প্রতি, যদি প্রতি ঝুড়িতে, প্রতি কথার অর্থ এগুলো মনে রাখতে হবে। প্রতি কথার অর্থ হচ্ছে 1। তার মানে একটি ঝুড়িতে এক সংখ্যক আম আছে। আমরা জানি না যেহেতু কতগুলো আম আছে, সেক্ষেত্রে এক সংখ্যক আম ধরে নিলাম। তবে মোট ঝুড়ির সংখ্যা কটি? 8টি। তবে 8টি ঝুড়িতে মোট আম আছে, একটি ঝুড়িতে আম আছে এক সংখ্যক। তাহলে একের থেকে কি 8 বড়, যেহেতু বেশি বোঝাচ্ছে তার জন্য এই এক্সের সাথে 8 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 8xt। 8টি ঝুড়িতে মোট আম 8xt। তারা কি করবে? যেহেতু 4 জন, দেখো নাসরিন, সাবির, শোভা, পরাণ কতজন হলো? 4 জন। তাহলে 4 জনকে ভাগ করে নিতে হবে। তাহলে তারা 4 জনের সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে একই রকম, প্রত্যেককে মানে এখানেও কিন্তু একজনকেই বোঝায়। প্রত্যেককে কথার অর্থ হচ্ছে 1। তাহলে একজন কতগুলো আম পাবে? তাহলে তারা 4 জনের সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে। তাহলে টোটাল যে আমের সংখ্যা, মানে মোট ঝুড়ির সংখ্যা, যতগুলো আম আছে, কতগুলো আম আছে 8টি ঝুড়িতে? 8x। তাহলে 8টি ঝুড়িতে 8x আম আছে, তাহলে 4 জনকে ভাগ করে দিতে হবে। এই জন্য আমরা কি নেব? ভাগ চিহ্ন দিয়ে 4 বসাবো। এবার আমরা জানি ভাগ চিহ্ন মানে একটা দাগ হবে। দাগ নেওয়ার পরে আমরা 4টা নিচে লিখব। মানে এরকম ছিল 8x ভাগ 4। এই ভাগটার জন্য আমরা একটা দাগ টানবো, উপরে বসাবো 8x, নিচে বসাবো 4। 4-এর ঘর নামতা পড়ে 4 দুগুণে 8। তাহলে কত পেলাম? 2x। বলছে 2xt করে আম পাবে। প্রত্যেকে 2xt করে আম পাবে। কিন্তু যদি 8x সংখ্যক আম সমান x ভাগে ভাগ করি, দেখো যদি 8x সংখ্যক আম সমান x ভাগে ভাগ করি, যখন এখানে একটা শর্ত দিয়েছে, দেখো x এটাকে বলবো নট ইকুয়াল টু 0, মানে x কখনো শূন্য হবে না। এখানে দিয়েও দিয়েছে, দেখো বলছে x সমান নয়। বলছে এই যে নট ইকুয়াল, এটাকে বলা হয় বাংলায় সমান নয় চিহ্ন। সমান নয় চিহ্ন, কিন্তু নট ইকুয়াল টু বলবো আমরা, অর্থাৎ অসমান। অসমান মানেই তো সমান নয়। তাহলে 8x সংখ্যক আমকে x ভাগে ভাগ করলে প্রতি ভাগে ভাগ হবে কেমন করে? টোটাল সংখ্যক আম হচ্ছে 8x, আর তারা x ভাগে ভাগ করবে, x ভাগে ভাগ করবে। তাহলে আমরা ঠিক একই নিয়মে উপরে কি বসাবো? 8x বসাবো, নিচে x হবে, x কেটে গিয়ে আমরা পাবো 8। এটা একটা নিয়ম। দেখো এখানে নিয়মগুলো আলাদা আলাদাভাবে করেছে। 8x ভাগ x, 8x বাই x। দেখো 8x বাই xকে আমরা x কেটে 8 লিখতে পারি। অন্যভাবে এটা নিয়ম। আরেকভাবে করতে পারি সূচকের নিয়ম অ্যাপ্লাই করে। যেমন এখানে 8x উপরে বসাবো, নিচে x বসাবো। আমরা সূচকের নিয়ম কি জানি? যে নিঘাত যদি একই থাকে, নিধান, তাহলে যে সূচকটা আছে সেটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে x এর এখানে সূচক কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না বলতে 1, আর এই x এর সূচকও হবে 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ হবে, যেহেতু আমরা নিধানটা বাই আকারে আছে। তাহলে 1 কেটে গিয়ে কি হয়ে যায়? 0। তাহলে কোনো কিছু সংখ্যার, পূর্ণ সংখ্যার সূচক যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমরা জানি সেটা কি লিখতে হয়। সূচকের নিয়ম আমরা শিখেছি অলরেডি, সেটা 1 বসাতে হয়। তাহলে এখানে হবে 8 ইন্টু 1, তার মানে সেটা 8 পাবো। আবার এখানে কিছু নিয়ম দিয়েছে, দেখো যেমন এখানে যে সংখ্যাটা পাবো 8/4, তাই না? 8/4 যদি পেতাম, আমি যদি একটুখানি এটা দেখিয়ে দিই, যে ধরুন এটা এই এক্সটা এখন লিখছি না, তাহলে উপরে 8, নিচে কত আসতো? 4। এটা কি মানে কি
কেমনভাবে লেখা যায় দেখো, 8কে আমরা যদি ভাঙতাম তাহলে 2-এর ঘরে নামতা পড়ে ভাঙবো, 4 দুগুণে 8, আর 4কে আবার 2-এর ঘরে নামতা পড়ে ভাঙবো। তাহলে কটা 2? 3টা 2। 3টে 2কে আমরা কি সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, 2 এর কিউব করতে হয়। ঠিক একইভাবে 4কে যদি আমরা ভাঙি তাহলে দুটো 2 পাবো, তার মানে আমরা সূচকের নিয়ম থেকে কি জানি, 2 স্কোয়ার করতে হয়। এই জন্য দেখো 3 কিউব 2 স্কোয়ার। এটার কথার অর্থ কি দেখো, সূচকের নিয়ম অনুযায়ী এই 2কে আমরা 3 বার লিখব, আর এই 2কে আমরা 2 বার লিখব। এখান থেকে আমরা একটা করে 2 কেটে নেব, তাহলে পড়ে থাকলো কত, 2। এই যে দেখো পড়ে থাকলো 2। আরেকটা নিয়মে করতে পারি দেখো, আবার এটাকে যদি তুলি, 2 এর সূচক 3, আবার 2 এর সূচক 2। নিধান যদি একই থাকে, দেখো নিধানটা একই, তাহলে আমরা কি জানি, নিধান যে কোনো একটা নিধান বসিয়ে সূচকটা যদি বাই আকারে থাকে তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হয়, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। তাহলে নিধান হচ্ছে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাবো। এখানে 1 লেখা না লেখা সমান, তাহলে পরবর্তীতে আমরা 1 লিখব না, এই জন্য 2 লিখেছি। ঠিক একইভাবে এখানে একটা আমরা পেয়েছিলাম যে দেখো এক্স বাই এক্স, যদি এক্স কিউব বাই এক্স স্কোয়ার হতো, যদি এক্স কিউব বাই স্কোয়ার হতো, তাহলে ঠিক একই রকমভাবে নিধানটা যেহেতু একই, তাহলে আমরা উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ করব। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, তার মানে 1 লেখা না লেখা সমান, তাহলে আমরা সেক্ষেত্রে এক্স লিখতে পারি, যেখানে এক্স কখনো 0 হবে না, নট ইকুয়াল টু 0। আবার যদি এরকম থাকে 7-এর স্কোয়ার, নিচেও 7-এর স্কোয়ার, তাহলে যেহেতু একই আছে এটাকে কেটে 7, এটা আমরা 1 করতে পারি, 1 করেছে। আবার আমরা সূচকের নিয়মও অ্যাপ্লাই করতে পারি, 7-এর সূচক 2, এখানেও 7-এর সূচক 2, তাহলে নিধানটা যেহেতু একই, তার মানে এর সূচক থেকে পরের সূচকটা বিয়োগ করে 7-এর সূচক কত হয়ে যাবে, 0। 0 বলতে আমরা সেক্ষেত্রে কি জানি, সূচকের নিয়ম অনুযায়ী 1 হয়। এই যে দেখো 7-এর 0 মানে সেটা 1। কেন, কেন কি এক্স 0 হলে পরে 1, যখন এক্স নট ইকুয়াল টু 0। এক্স কিন্তু কখনো 0 হতে পারে না, এখানে এক্স 0 বলতে 1, এটা সূচকের নিয়মে আমরা কিন্তু শিখেছি। এটাই একটুখানি নিয়মখানি এখানে দেখিয়েছে যে আমরা এই নিয়মও কিন্তু এটাকে ভাবতে পারি। এবার দেখো পেজ নাম্বার 106-এ আমরা জানি যে যে কোনো সংখ্যাকে গুণ যদি 0 দ্বারা করা হয় সেটা 0 হয়। আরেকবার দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা এখানে আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি। আমরা জানি যে যে কোনো সংখ্যা বলতে 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, মানে হাজার বসাও, কোটি সংখ্যা বসাও, এখানে যদি আমরা যতগুলো সংখ্যা ইচ্ছে করলে আমরা বসাতে পারি, তার সাথে যখনই 0 গুণ হয়ে যাবে তাহলে এই টোটাল রেজাল্টটা কিন্তু 0 হবে। আমরা এরকম সংখ্যা বসাতে পারি 2, 9, 7, 5, 6, 2, 3, 5, এরকম যতগুলো সংখ্যা বসাই না কেন, যখনই 0 দিয়ে দিব তাহলে এটা হয়ে যাবে 0, কিন্তু গুণ অবস্থায় থাকতে হবে, এটাও মনে রাখতে হবে। এই জন্য বলছে যে কোনো সংখ্যা 0-এর সাথে গুণ করলে হয়ে যাবে সেটা 0। বলছে 0 ভাগ 0 ছাড়া যে কোনো সংখ্যা 0, বলছে 0 ছাড়া 0 ভাগ 0 ছাড়া যে কোনো সংখ্যা, 0 ছাড়া যে কোনো সংখ্যা, প্রথমটা 0 হতে পারে কিন্তু পরেরটা 0 ছাড়া 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে এটা মানে কি, এই ভাগ মানে আমরা জানি এই 0টা উপরে হয় আর এই ভাগের জন্য দাগ হয় একটা নিচে, এটার জন্য 0 উপরে 2 নিচে, 0 উপরে 3 নিচে, তাহলে এটা কিন্তু সবসময় 0 পাবো। 0 যদি উপরে থাকে, নিচে যে কোনো সংখ্যা থাক না কেন তার উত্তর সবসময় 0 হবে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা নিয়ম এখানে দিয়েছে, 0 ছাড়া যে কোনো সংখ্যা 0 দিয়ে ভাগ করলে সেটা 0 হবে। আবার বলছে 5 ভাগ 0, 0 ভাগ 0 কি হবে দেখছি 5 থেকে 0 বিয়োগ করলে, আবার 5 থেকে 0 বিয়োগ করলে, আবার 5 থেকে 0 বিয়োগ করলে, 5 থেকে 0 বিয়োগ করলে, মানে এখানে বলছে যে 5 থেকে 0, 5 থেকে 0, 5 থেকে 0, 5 থেকে 0, অর্থাৎ 5 থেকে বারবার 0 বাদ দিয়েও 5কে 0-তে পরিণত করা যাচ্ছে না। আমি যতবারই বাদ দিই না কেন 5 থেকে 0, আমরা কিন্তু 5ই পাবো, 0 কখনোই পাবো না। বলছে 5 থেকে বারবার 0 বাদ দিয়েও 5কে 0-তে পরিণত করা যাচ্ছে না, তাই এখানে ভাগফল পাওয়া যাচ্ছে না।
তাই 5 আর ভাগ 0 সেটা হয় অসংজ্ঞাত। দেখো একটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমরা পেলাম কথা, সেটা হচ্ছে অসংজ্ঞাত। এটা ক্লাস 10-এ আছে। এটা কীরকম দেখো, প্রথমে 5, তারপরে ভাগ, তারপরে 0, এগুলোতে কিন্তু প্রথমে 0 ছিল, তারপরে সংখ্যা ছিল। এটাতে কি দেখতে পাচ্ছি, প্রথমে সংখ্যা তারপরে 0। আমরা নিয়মটা কি জানি, যে এই ভাগের জন্য একটা দাগ হয়, প্রথমে সংখ্যাটা উপরে হয়, 0টা নিচে হয়। এটার মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছি দেখো, এখানে 1টা আছে নিচে, 2 আছে নিচে, 3 আছে নিচে, কিন্তু এটার ক্ষেত্রে সংখ্যা উপরে, 0 নিচে। 0 যদি নিচে থাকে, উপরে যদি সংখ্যা থাকে, সেটাকে বলবো আমরা অসংজ্ঞাত, মানে এটা কোনো কিছু রেজাল্টই পাবো না, এটাকে বলবো অসংজ্ঞাত। ওকে, এই জন্য লিখেছে অসংজ্ঞাত। মনে রাখতে হবে 0 যদি পরে থাকে তো, আর প্রথমে 0 থাকলে কিন্তু সেটা ভাগ হবে। যেমন প্রথমে 0, সেটা ভাগ 0ই হবে। আবার দেখছি 0 থেকে একবার 0 বিয়োগ করলে 0ই হয়। বলছে 0 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কি পাবো, 0 থেকে 0 বিয়োগ করব, তাহলে 0ই পাবো। 0 থেকে দুবার 0 বিয়োগ করলে 0 হয়। বলছে 0 থেকে যদি দুবার 0 বিয়োগ করি, এটা ধরো 0 থেকে একবার 0 বিয়োগ করলাম 0, আবার 0 থেকে আবার একবার 0 বিয়োগ করো, যতবারই করি না কেন সে সবসময় কী হবে, 0। 0 থেকে দুবার 0 বিয়োগ করলে 0 হয়। 0 থেকে 3বার বিয়োগ করলে সেটাও 0 হবে। এইভাবে 0 থেকে যে কোনো সংখ্যক বার 0 বিয়োগ করলে সবসময় আমরা 0 পাবো, যতবারই করি না কেন সেই সংখ্যাটা কী হয়ে যাবে, 0ই হবে। তাই এখানে 1, 2, 3 যে কোনো সংখ্যাই ভাগফল হতে পারে। তাই এখানে যে কোনো 1, 2 যে কোনো সংখ্যায় ভাগফল হতে পারে। তাই 0 আর 0 সবসময় কী হবে, অসংজ্ঞাত হবে। যদি 0 দিয়ে 0কে ভাগ করতে হয়, 0 দিয়ে 0কে ভাগ করতে হয়, তাহলে দেখো কীভাবে লিখবো, উপরে 0 নিচে 0। তাহলে এটা কোনো রেজাল্ট পেলাম না, এটাকে বলবো অসংজ্ঞাত। অসংজ্ঞাত, কারণ নিচেও তো 0 আছে, উপরে 0 থাকলে ঠিক ছিল, কিন্তু নিচেও 0, তাহলে 0 দিয়ে 0কে ভাগ করলে অসংজ্ঞাত। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেমন 5 দিয়ে 0কে ভাগ করলে অসংজ্ঞাত, আবার 0 দিয়ে 5, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি দেখো, 5 ভাগ 0 মানে অসংজ্ঞাত। যদি আমি 0 ভাগ 5 করি সেক্ষেত্রে কিন্তু আবার 0 হবে। মনে রাখবে, 0টা সামনে থাকলে 0 আর 0টা পরে থাকলে অসংজ্ঞাত হবে। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 58-এ বাকি আলোচনাটুকু করব।